দেখুন, আমরা ওয়াশিং মেশিন নই। কংগ্রেস গঙ্গার মতো, পবিত্র গঙ্গার মতো। কংগ্রেসে এসে যে কেউ পুণ্য অর্জন করতে পারে। মমতা দেবী আসতে চান, তাহলে আমরা কেন নেব না? মা বাবার কাছে যে কেউ ফিরতে পারে। এই কদিনে দেখেছো একটা সরকার গড়েছে, 1 মাসও হয়নি। তাতে 4 লাখের উপরে লোক অনাহারে। নির্ভয়া অভয়াদের বিচার যদি তার বাড়ির লোককেই করতে হয়, তাহলে সরকারের কি দায়? শেষমেশ সেই কংগ্রেসেই ফিরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপাতত রাজনৈতিক মহলে এটাই এখন বড় খবর যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, কিন্তু সেই দলটাই তার হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। একের পর এক সবাই ইস্তফা দিচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার নব্য তৃণমূল গড়ে তিনিই বলছেন যে তারাই আসল তৃণমূল, তার দিকেই বেশিরভাগ বিধায়করা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরী, তার সঙ্গে কথা বলবো। এতদিন আপনারা এত লড়াই করলেন তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেসে ফেরেন বা তৃণমূল এবং কংগ্রেসের যদি এক মানে যুক্ত হয়ে যায়, মার্জ হয়ে যায়, সেক্ষেত্রে তাহলে কি আপনাদের লড়াইটা তো বৃথা হয়ে যায়? আহ, কোথাও দেখুন, এই খবরটা কতটা সত্যি আমরা একটুখানি যাচাই করে নিতে হবে। কারণ একটা বিবৃতি দিয়েছে কালকে আমাদের এআইসিসি থেকে যে এইটা রটানো হচ্ছে। তো এটা কে রটাচ্ছে এটা দেখতে হবে। মিডিয়া রটাচ্ছে নাকি মমতা দেবী রটাচ্ছেন? কারণ কি, দেখুন, একটা জিনিস আমরা চোখের সামনে দেখতে পেলাম, যে আমরা বলতাম সবসময় যে তৃণমূল আমাদের অত্যাচার করছে, আমাদের কর্মীদেরকে খুন হতে হচ্ছে, মানে অনেক রকম অত্যাচার করেছে, তো বিশেষ করে গ্রাসরুট যে ওয়ার্কাররা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই সময়ও বলে এসেছি যে 50 বছর আমরা ক্ষমতায় নেই, কিন্তু আমরা এখনো নির্ভীকভাবে বুকের পাটা নিয়ে লড়াইটা করতে জানি। কংগ্রেস শেষ হতে পারে না। কংগ্রেস হতে পারে কম ভোট পায়, কম লোক দেখা যায়, কারণ দেখুন, সৎ লোকের সংখ্যাটা খুব কম হয়, তাই কংগ্রেসের লোক সংখ্যা কম, কংগ্রেসের ভোটার হয়তো কিছুটা কমে গেছে, কংগ্রেসে হয়তো নেতা বা নেত্রী যারা বসে থাকেন তারা একটু কম। কিন্তু আমরা ওই ভয় পেয়ে গর্তে সিধিয়ে গেলাম, বা আমরা ওরকম মানুষ নই। তো আমরা বলতাম যে যেদিন দেখবেন ওই মমতা ব্যানার্জি পড়ে যাবে, সেদিন তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে যাবে। কিন্তু মমতা দেবী পড়লেন না ঠিকই, কিন্তু এতটা ভোট পার্সেন্টেজও খারাপ পায়নি, ভালো পেয়েছে। 41% হ্যাঁ, ভালো পেয়েছে। এত কটা সিট পেয়ে, হ্যাঁ, সে দলটা তাসের ঘরের মতো ভেঙে গেল। আমরা ভেবেছি 6টা মাস টিকে থাকবে। তো ওইখানকার যে ভালো, মানে আমরা যে বলি ফিল্ডিং করা বা ভালো ব্যাটিং করে, মানে কোনো লোকই আমরা দেখতে পেলাম না আল্টিমেটলি। তো দেখুন, একটা দল, আমরা তো বাবা-মা, আমরা একদমই মন থেকে চাই না যে ওই তৃণমূল যারা একটা সময় আমাদের উপরে ছুরি ঘুরিয়েছে, আমাদের সাথে বেইমানি করেছে, তারা কেউ, অনেকে আমার দের যারা গ্রাউন্ড রুটের কর্মীরা ওরা বলছেন, "না, এ অনেক গুন্ডা ছিলেন, আমরা নেব না।" শুনেছেন? রাহুলজি এসে ওইখানে বলেছে গুন্ডা ট্যাক্সের কথা বা সব। তো সেই জায়গা থেকে এখন একটা দলই উঠে যাচ্ছে ধরুন। সেই দল পুরোটা মিশে যদি কংগ্রেসে আসতে চায়, দেখুন, কংগ্রেস তো হলো, মানে সৃষ্টি করেছে। কংগ্রেস গঙ্গার মতো, পবিত্র গঙ্গার মতো। কংগ্রেসে এসে যে কেউ পুণ্য অর্জন করতে পারে, যে কেউ তার প্রায়শ্চিত্ত করতে পারে। আহ, বলতেন পচা ডোবা, যে পচা ডোবায়, তো এখন পচা ডোবায় আগে ডুব দিয়ে দিয়ে জল নিয়ে যেতেন, কারণ উনি গঙ্গার পচা পচা ডোবাটা বুঝতে পারেন না। কারণ দেখুন, কালীঘাটের পেছনে আদি গঙ্গা, আদি গঙ্গার রং দেখেছেন নিশ্চয়ই, তাতে গুলিয়ে যায় কোনটা পচা ডোবা নাকি সত্যি গঙ্গা। গঙ্গা গঙ্গেই থাকে। তো তো বক্তব্য সেই আর- গঙ্গায় এসে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শ্চিত্ত করতে চাইছেন? দেখুন, সেটা তো ওনার ব্যাপার, আদৌ উনি চাইছেন কিনা। কারণ কংগ্রেস থেকে মোটেও এরকম কোনো স্টেটমেন্ট আমাদের কাছে তো আসেনি যে কোনো পোস্ট ক্রিয়েট করা হয়েছে বা কোনো কিছু, ভাইস প্রেসিডেন্ট বা কোনো, যেটাই বলা হচ্ছে। তো এখন যতক্ষণ পর্যন্ত আমরা সুপ্রিমো থেকে জানতে না পারছি, এটা নিয়ে মন্তব্য না করাই ভালো। আর যদি কোনোদিন মমতা দেবী আসতে চান, তাহলে আমরা কেন নেব না? কারণ কংগ্রেস ভেঙেই তো গেছিলেন। মা বাবার কাছে যে কেউ ফিরতে পারে, তবে একটা জিনিস খালি মনে রেখে ফিরতে হবে, আমার দলে কিন্তু একটা পোস্ট বা বাকি সব ল্যাম্প পোস্ট নয়, আমার দলে সব কটা পোস্ট।
যারা পোস্টে আছে তারা পোস্টে বহাল থাকবেন, যারা আসছেন তাদেরকেও তাদের মতো করে জায়গা দেওয়া হবে, কিন্তু ওই এসেই হুমকি ধমকি ছড়ি ঘোরানো চলবে না। মানে কারণ দুর্দিনে বাজারে আমরা যারা কংগ্রেসটা করেছি, আমাদের নেতৃত্বরা আমাদের ভ্যালু দেবে, কারণ এটা একটা গণতান্ত্রিক দল। এটা এমন নয় যে একটা পোস্টের কথাই শুনে চলতে হবে, সেখানে আমরা আমাদের মতামত জানাতে পারি। আমাদের উপরে যে শীর্ষ নেতৃত্বরা আছে দিল্লি, তারা আমাদের কথা শুনবেন, বুঝবেন, তারপরেই কোনো একটা ডিসিশন হবে। এইভাবে তো হয়ে যাবে না হুটহাট। সেক্ষেত্রে আপনি বলছেন যে এলে তো নেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো ডিম ছোড়া হচ্ছে বেরোলেই চোর, এই তকমা তাদেরকে দেওয়া হচ্ছে, চোর স্লোগান রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত আদালত চত্বরে চোর স্লোগান শুনতে হচ্ছে। সেই সেই ভারতও তাহলে কংগ্রেসকে নিতে হবে। দেখুন, ওই যে বললাম গঙ্গাতে তো চোরও চান করে, ডাকাতও চান করে, ভালো সাধুরাও চান করছে। হ্যাঁ, মৃত্যুর পরেও দেখছেন গঙ্গাতেই অস্থি বিসর্জন করতে হয়, তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় না, বলে যে ওটাই পুণ্য, ওটাই মোক্ষ। তো আমরা জানি কংগ্রেসে আজকের দিনে যারা আছে, আমরা কেউ তো চোর নই। আমরা কেউ না ক্ষমতায় ছিলাম, না আমাদের লোভ আছে, না আমরা তোলাবাজি করেছি। আমরা বলতাম যে সততার প্রতীক না সঠতার প্রতীক, সবটাই বলেছি। কিন্তু দেখুন, আমাদের দলে এসে সেই চুরি বা সেই যে কাজ, মানে দুর্নীতি বলুন বা যাই হোক, সেটা তো আমাদের দলে আসলে, দেখুন আমার দল যা করবে, আমরা এক একজন দলের সৈনিক, আমাদের বিরোধিতাটাও দলের এগেনস্টে যে থাকবে আমরা তার বিরোধী, তাই না? তো কেউ যদি আমার দলে এসে তাকে শুধরে নিতে চায়, সে ভালো হতে চায়, আমরা বাবা মারা কি আমাদের ছেলে মেয়েদের একটা সুযোগ দেব না ভালো হওয়ার, নাকি দিই না? তাই না? আমার এখন মেজর প্রায়োরিটি যেটা, সেটা হলো দেশ, ভারতবর্ষকে বাঁচাতে হবে। আর ভারতবর্ষ এমন একজনের হাতে পড়েছে, সেটা তুমিও জানো, আমরা সবাই জানি, যে আজকে কোথায় আমরা কোথায় তলিয়ে যাচ্ছি। এই কদিনে দেখেছো একটা সরকার গড়েছে, 1 মাসও হয়নি, তাতে 4 লাখের উপরে লোক অনাহারে। কি অপরাধ ছিল? আজকে কেন ফুটপাতে দোকান খুলতে হচ্ছে, কেন হকারি করতে হচ্ছে, কেন রাস্তায় বসতে হচ্ছে? কারণ চাকরি নেই, কারণ রোজগার দেয়নি। আজকে যুব সমাজ কি করবে? সবাই তো চা বিক্রি করতে পারবে না। আর চা বিক্রি প্রধানমন্ত্রী যদি স্টেশনে বিক্রি করতে পারে, আমার ভাইয়ের দোষ কি? কারণ সেই সময় আদানি আম্বানি ছিল না, আর এখন আছে, এইটুকুনি দোষ। আমার একটাই বক্তব্য, এখানের মুখ্যমন্ত্রী যাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, বোঝা উচিত ছিল হকাররা কেউ তো মুসলমান ছিলেন না। মানলাম মুসলমানের ভোটের দরকার নেই, কিন্তু এই যারা হকার সবাই মুসলমান। এই যে দমদম স্টেশনে 2টো মেয়ে কান্নাকাটি করছিল, তারা মুসলমান। আজকে এনআরসি নোটিশটা যে প্রথম পেয়েছিল উত্তম কুমার ব্রজবাসী, মুসলমান। আজকে প্রবীর কর যিনি আত্মঘাতী হয়েছিলেন এনআরসি নোটিশে পড়ে, মুসলমান। মতুয়ারা মুসলমান। তো হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দুকে বাঁচাতে হবে রে ভাই। হিন্দুরাই বলছে, হিন্দুরাই গরু পুষতো, কুরবানি বন্ধ করেছে, তো হিন্দুদের পেটে লাথি মেরেছে। তো হিন্দু খতরে মে হ্যাঁ, সেটা তো মোদিজি বলছেনই, হিন্দু খতরে মে। আপনারা একটা ওই গান্ধীজির চশমা দিয়ে, যেটা দিয়ে স্বচ্ছ ভারত দেখে না, যেটা ওই দুদিকে দেখবেন স্বচ্ছ লেখা আছে, ভারত লেখা আছে, এটা কাগজে ফ্রেমে তো লেখা আছে, এটা উঠান, নইলে ঠিকঠাক দেখতে পাবেন না। ওই চশমাটা দিয়ে সত্যিটা দেখুন, যে সত্যি সত্যি হিন্দু খাতির মেয়ে। কারণ হিন্দুদেরই একজন চাণক্য মুসলমান ছিলেন না, উনি বলে গেছিলেন, দেশের রাজা যদি ব্যবসায়ী হয়, দেশের প্রজাদের দুঃখের অন্ত থাকে না। উনি হিন্দু ছিলেন, মুসলমান ছিলেন না। বলছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আহ, সবাই এক জায়গায় আসতে পারে, সেক্ষেত্রে তার অতীতটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আজকে এই যে তৃণমূলের যা অবস্থা, এক সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিলেন, আজকে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটাই পালন করছেন? ও দেখুন, ওই সব ঋতব্রত ঋতব্রত একটা লেভেলে প্রশ্ন করুন। হ্যাঁ, কারা ক্ষমতা পেয়ে গেছে বলে এরকম করছে, চিনতে ভুল হয়েছে, এটা তো সত্যি কথা। তৃণমূলের সবাই বলতো যে একটাই পোস্ট, একটা পোস্ট দেখে সবাই ভোট পেয়েছে। বড় বড় এই রচনা বন্দ্যোপাধ্যায় কে চিনতো? দিদি নাম্বার ওয়ান। হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানে ওনাকে মানাতো। কিন্তু উনি আজকে যার জন্য হয়েছে, বা যেই জায়গাগুলো ওনারা ফোকটে পেয়ে গেছেন, আজকে বড় বড় হম্বি তম্বি করে আমি আজকে বিজেপি চলে যাবো, অমুক করবো তমুক করবো, এটা তো সত্যি কথাই। আজকে তৃণমূলকে আমরা যাত্রা পার্টি বলতাম, কংগ্রেস হলে ওরা চান্স পেত না। মমতা দেবী চান্স দিয়েছে, তো মানুষ চিনতে পারেননি উনি।
উনি প্রথম, আমরা যেমন মানুষ চিনতে পারিনি, আমরাও যেমন ওনার হাত ধরেছিলাম, উনি আমাদের সাথে বেইমানি করেছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ওনার সাথে আজকে সবাই বেইমানি করলো, তাই না? তো সেটা আলাদা ব্যাপার। আর কোনো দলে আসলেই যে চোর বদনাম ঘটে যাবে, যে যারটা। আমার সংসারেও ওই মুনি ঋষিরাও বলতেন যে পাপটা আমার নিজেরটা নিজেরই থাকে, আমার পাপের অংশীদার আমার পরিবারের লোক হতে পারে না, তাই না? ওই কি সব বলে না, প্রারব্ধ হেনা তেনা, যেটা কি ও জন্মের পর জন্ম কি সব করে, এটা সনাতনী শুভেন্দুবাবু বলতে পারেন, আমি না বাবা, আমি পারবো না। তা আমার বক্তব্য হলো এইসব ঘটনাক্রমে, কারণ ওনাকে মনে করাচ্ছি, কারণ উনি যা পাপ করছেন এটা ওনাকেও ছাড়বে না, তাই সনাতনী তো জানাতেও চাইছি আর কি। আমার বক্তব্য হলো যে কেউ তার বউকে মেরে এলে কংগ্রেস সাপোর্ট করবে না, কেউ ভাই ভাই লড়াই করে এলে কংগ্রেস সাপোর্ট করবে না, কেউ তার বান্ধবীর বাথরুমে টাকা লুকিয়ে আসলে কংগ্রেস সাপোর্ট করবে না। কিন্তু আজকের দিনে দুটো দল ধরুন থাকলো, খালি কংগ্রেস আর বিজেপি। সে মমতা দেবীও একজন ভোটার, অভিষেক বাবু একজন ভোটার, শুভেন্দু বাবু একজন ভোটার, আমি একজন ভোটার, এমন তো অনেকে ভোটার। ভোটটা তো দেবে কাউকে না কাউকে। তো কংগ্রেসে ভোট দিল বা কংগ্রেসে এলেই যে এরা একদম সবাই, দেখুন আমরা ওয়াশিং মেশিন নই। আমরা বলছি কেউ যদি নিষ্ঠার সাথে কংগ্রেস করতে চায়, কেউ যদি তার সততা দেখিয়ে আবার আগের মতো একনিষ্ঠভাবে কংগ্রেস করতে চায়, কংগ্রেসের হাত মজবুত করতে চায়, নিজে স্বপ্ন না দেখে যে প্রধানমন্ত্রী হওয়ার, যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে কংগ্রেসের সুপ্রিমো বলুন, নেতৃত্বরা বলুন, নিশ্চয়ই তার সাথ দেবে। কিন্তু আমরা, দেখুন আমাদের এখন মেজর ইস্যু, আমি তো বললাম, আমরা চাইছি এই ফ্যাসিস্ট শক্তিটাই, স্বৈরাচারী শক্তির এগেনস্টে সবাইকে এক হওয়া দরকার। আপনি দেখছেন ইভিএম আজকে পুড়িয়ে দেওয়া হলো, হ্যাঁ? কার সাথে লড়বেন, কবে লড়বেন? দুদিন বাদে ওয়ান নেশন ওয়ান ভোট করে দেবে, ভোটই আর হবে না। না আপনার হাতে বুম থাকবে, না আমরা বুমেরাং করতে পারবো, তাই না? যা করবে ওনারা করবে। দেখুন, তো তার জন্য গণতন্ত্রটাকে বাঁচাতে হবে। আমি জানি যে ট্রাম্পকে বাবা ডাকে, উনি অনেক কিছু করেন। চায়না থেকে স্ট্যাচু অফ ইউনিটির জিনিসপত্র এনে বানিয়েছেন, ট্রাম্পকে বাবা ডেকেছেন। উনি যখন এত বিদেশের উপমা দেন, তো আমিও বিদেশের উপমা দিচ্ছি। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারতবর্ষ দূর নয়। দুদিন বাদে ভারতবর্ষ এই চিত্রটাই দেখবে। একদমই আমরা শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এই প্রত্যেকটা জায়গাতেই যে তরুণ প্রজন্মের বিক্ষোভের ঢেউ আমরা দেখেছি, যেটাকে জেনজি আন্দোলন বলা হয়েছে, সেই আন্দোলন কিন্তু এক প্রকার ভারতে শুরু হয়ে গিয়েছে। সিজেপি, ককরোচ জনতা পার্টি, আমরা দেখেছি যন্তর মন্তরে কি বিক্ষোভ তারা দেখিয়েছে, এবং তারা বলছে যে এটা ট্রেলার, আরো বড় আন্দোলন সংগঠিত হবে। তাহলে কি ভারতেও শুরু হচ্ছে? আহ, হবে তো, এবং এটা শুরু হচ্ছে না। আমরা কৃষক আন্দোলন দেখেছি, আমরা দেখিনি? আমরা কৃষকদেরকে চোখের সামনে শহীদ হতে দেখেছি। এটা এমন একটা সরকার চলছে যেখানে আজকে চিফ জাস্টিসরাও রাস্তায় বসে, ডাক্তারেরও ধর্নায় বসে। হ্যাঁ, আমরা দেখেছি তো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি। তো এখানে আন্দোলন হওয়ারই ছিল, কারণ সবকিছুর একটা শেষ আছে। আজকে সিজেপি মানে কেন একটা যুবক তাকে আরশোলা বললে সে এত খুশি, যে আরশোলা দেখে আমরা বাড়িতে ভয় পাই, আজকে আমরাই আরশোলা নাম শুনে এত খুশি। তো উগরে কিসের জন্য? মানে কোনো একটা দায়ে ঠেকে তো, তাই না? তো আমার এই যে মাইনরিটি মাইনরিটি করে, আমার মনে হয় ভারতবর্ষে মাইনরিটি যদি কেউ থাকে সেটা হলো শিক্ষিত সমাজ, যুব সমাজ। আজকে তারাও বুঝতে পারছে, যারা এতদিন বলতো আমরা একদম রাজনীতি করি না ভাই, আমাদের জীবন মানে জি বাংলা, অন্দরমহল মানে স্টার জলসা, আজকে এরা বুঝতে পারছে যে যদি ময়দানে না নামে, সেই সিবিএসই কি, সে নিট কি, একের পর এক স্ক্যাম। আজকে এডুকেশন শিক্ষা ব্যবস্থাটা একদম, এখানে তো আমরা দেখলাম শিক্ষকদের রাস্তায় আর মানে দেশে এতদিন ধরে দেখছি, 2014 থেকে ইতিহাসটা চোখ বোলা, একের পর এক স্ক্যাম, তাই না? তো আমার বক্তব্য হলো, কেন, কি করে হচ্ছে? দায়িত্বটা ভুল লোকের কাছে আছে। হ্যাঁ, আর ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে একটা বিষয়ে সীমাবদ্ধ থাকলে আন্দোলন হয় না। আন্দোলনটা সবকিছু নিয়ে বলতে হবে, শুধু নিট কেলেঙ্কারি নিয়ে বললে হবে না। তোমাকে মেহেঙ্গাই নিয়ে কথা বলতে হবে, পেট্রোল ডিজেলের দাম নিয়ে কথা বলতে হবে। আমি আজকে পেঁয়াজ খাবো না, পেঁয়াজের দাম বাড়লে কিছু হয় না, আমি আজকে ভ্রমণ করব না, আমি আজকে সোনা কিনবো না, আমি আজকে পার্লার যাব না। সব কে যাবে? উনি যাবেন, ওই চাওয়ালা। আর আমরা সবাই বাড়িতে বসে থাকবো। হ্যাঁ,
কেন? আমরা শিক্ষিত, আমরা পড়াশোনা করেছি, আর আমি চা বিক্রি করেছি, স্টেশনে বিক্রি করেছি, আমার দোকান কেউ ভাঙেনি। হ্যাঁ, তার জন্য আজকে ভাই আমি দোকান খুলে বসেছি। শুনুন, যার যেটা কাপ অফ টি তাকে সেটা করতে হয়। আজকে আপনি ধরে নিন, আমাকে যদি কেউ এসে বলে যে আমি তো এত, এই যে আপনার সাথে কথা বলছি, কথোপকথন আমি জেরা করতে জানি, আমি কথা বলতে জানি, তো আমি আজকে গিয়ে সুপ্রিম কোর্টে বা হাই কোর্টে গিয়ে একটা প্লিট করতে পারবো? পারবো না, পারবো না, কারণ আমার কাছে ডিগ্রি নেই। আমার তো একটা প্রত্যেকটা জিনিসের হওয়ার পেছনে একটা ডিগ্রি লাগে। আজকে একটা দোকান খুললে একটা লাইসেন্স লাগে। আজকে হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে কেন? তাদের কাছে লাইসেন্স নেই। বলা হচ্ছে বেআইনি। তাদের কাছে লাইসেন্স নেই, লিগ্যাল। তো প্রধানমন্ত্রী হওয়ার লাইসেন্সটা কোথায়? ভোটে জিতেছেন যে, প্রধানমন্ত্রী হওয়ারও আমার মনে হয় একটা ডিগ্রি বা লাইসেন্সের মতো একটা যেকোনো মানদণ্ড হওয়া উচিত, যে একটা ন্যূনতম গ্রাজুয়েট যোগ্যতা, শিক্ষাগত এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে, যে আমি প্রধানমন্ত্রী হয়ে আমি আমার একের পর এক ডিগ্রি, সার্টিফিকেট, জালি ডিগ্রি, রবিবার দিন ডিগ্রি, হ্যাঁ, কম্পিউটার যখন ছিল না তখন কম্পিউটার প্রিন্টেড ডিগ্রি, সেইগুলো না, ন্যূনতম যোগ্যতা। আজকে একজন চাওয়ালাকে, এখানে যে টি জাংশন আছে, যান না, গিয়ে বলুন আমার গল ব্লাডারে পাথর আছে, অপারেশন করতে বলুন, লিভার খুলে দিয়ে দেবে আপনার হাতে, তাই না? যার যেটা জায়গা। আজকে প্রধানমন্ত্রী ভুল করছেন, ঠিক করছেন উনি, লোকের ভুল, ভুল মানুষকে লোকে চাওয়ালাকে বসিয়েছে। মানে বলছেন যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। মানুষ যে ভুলটা করেছে সেটা সাফার করছে, যোগ্যতা তো নেই 100 বার। কিন্তু আমার বক্তব্য হলো, প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার কিসের যোগ্যতা ছিল? দেখুন, একটা মানুষ চায়ের দোকানে গিয়ে কি কি করে, আপনি একটা ছোট চায়ের দোকানের এক্সাম্পল, চায়ের দোকানে যায়, সকালবেলা দোকান খোলে, রাম 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 বলে ধূপকাঠি দেখায়, তাই তো? খদ্দের আসে, যেন বেশি খদ্দের আসে, আমার যেন বিক্রিটা বেশি হয়, তাই তো? আমার প্রধানমন্ত্রী কি করছে? রাম 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 মন্দির করছে, যাতে আমার বিক্রিটা ভালো হয়, আমার দেশকে ধরে ধরে বিক্রি করে দিচ্ছে, খদ্দের খুঁজছে, আদানি আম্বানি, উনি ওটাই করছেন। উনি যদি শিক্ষাগত যোগ্যতা বা পেটে বিদ্যে থাকতো, তাহলে উনি আইআইটি বানাতেন, ইসরো বানাতেন, এইমস বানাতেন, বা যে চন্দ্রযানে গেছে বা যারা গেছেন তাদেরকে বেশি করে দেখাতেন, না ভাই এরা গেছে, এদের আমার চেহারা দেখাচ্ছি, দেখেছি আমরা তো, যেন মনে হলো উনি উড়িয়ে নিয়ে গেছেন চন্দ্রযান। তো আমার যার যেটা জায়গা, আজকে এখানে এমন এমন বিধায়িকা হয়েছে, সে গিয়ে তুলসী গাছ ঠিক করছে বাড়ি বাড়ি গিয়ে, রামের ছবি কোন দিকে হবে ঠিক করছে। বলুন তো, আজকে আমার বাড়িতে একটা এরকম ঝামেলা হয়েছে, একটা ক্রিমিনাল কেসে ফেসে গিয়ে ফেসে গেছে, দিদি একটা চিঠি লিখে দিন তো থানায়, পারবে কিনা দেখুন 2 কলম লিখতে, তাকে অ্যাড্রেস করতে হবে সেটা বলতে পারে কিনা দেখুন। আজকে সে একজন বিধায়িকা, তার কাছে যাবে না অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে, সে ফিল আপ করে দিতে পারছে না, আমি তো ওনার দোষ দেবো না, যারা যারা এরকম হয়েছে আমি তাদের দোষ দেবো না, তাদের করলো কেন, তাদের বানালো কেন? ভোটাররাও দায়ী, কারণ তোমরা আজকে তো ভুল লোকের হাতে তুলে দিয়েছো, এখন তোমরা বুঝতে পারছো তোমাদের কি কন্ডিশন। আজকে ওই মহিলা যাকে বিধায়িকা বানিয়ে দিলেন, সেও তো রাত্রিবেলা গিয়ে চোখের জল ফেলে, যে একজন লোক আমার কাছে আসছে, আজকে আমার পেটে বিদ্যে নেই বলে আমি কিছু করতে পারছি না। কারণ আমার মতো লোক যদি কেউ যায়, আমি আজকে একটা বিপদে পড়ে গেলাম একটা এমএলএ কাছে, কি চাইবো? উনি আমার প্রতিনিধিত্ব করছেন, উনি আমাকে কিছু ভালো কথা বলবেন, একটু সুলঝাব দেবেন, বোঝাবেন। সেই জায়গায় যদি উনি বলে ঠিক আছে আমি দেখছি, আমি একটু দাদাটাকে জিজ্ঞেস করি, দিদিকে জিজ্ঞেস করি, আমি বলবো না, এ তো আমি পারি ফিল আপ করতে, উনি পারছেন না। তার মানে উনার ইনসাল্ট, উনি তো রাত্রিবেলা গিয়ে কাঁদবেন ঘরে, সেটা তো আর শুভেন্দুবাবু দেখতে যাচ্ছেন না। বক্তব্যটা সেই জায়গায় যে একটা মানদণ্ড হওয়া উচিত। আজকে যদি ধর্ষণ কাণ্ডে অভয়াদের মতো নির্ভয়া অভয়াদের বিচার যদি তার বাড়ির লোককেই করতে হয়, তাহলে সরকারের কি বেল? আমরা দেখলাম অভয়ের মাকে এমএলএ হয়ে বিচার করতে হচ্ছে, বিজেপির বিচারে করতে পারলো না, তাই না? বিজেপিও তো পারতো, যে ওনাকে দাঁড় করাচ্ছেন কেন? উনি তো আমাদের সবার সেন্টিমেন্ট, ওনাকে রং লাগালেন কেন? বিজেপি কি পারতো না যে ঠিক আছে আপনি আপনি আমায় সাপোর্ট করছেন, আমি আপনার বিচার দেবো? তাহলে তো উনি এমনি করলাম খোলা বিজেপিকে সাপোর্ট করতো, তার জন্য এমএলএ করতে হলো? তাহলে উনাও হাতরাস, যেখানে যেখানে বিজেপির লোকেরা সাসারাম আসারাম অমুক তমুক যারা যারা জড়িত, তাদের প্রত্যেকের বেতন রুলস বানিয়ে দিক, চ্যালেঞ্জ, একটা সুন্দর করে আমিও চ্যালেঞ্জ দিচ্ছি, বা একটা নিয়ম আনুক ওরা সংবিধানে, যে যারা যারা যেই যে ফ্যামিলির মেয়েরা অত্যাচারিত হবে তার বাবা বা মা এমএলএ হবে, এমপি হবে, নয় তার মেয়ের বিচার সে করবে, মিটে গেল। এমনি সংগঠন নেই, এমনি ওদেরকে খুঁজে আনতে হয়, কে কংগ্রেসের আছে, কে সিপিএম এর আছে, এসে আমার দলে দাঁড়াও। আপনি বলুন না, হিম্মত হলো না তো, একটা বিজেপির মুখ্যমন্ত্রী করার সাহস হলো না তো, সেও তো কংগ্রেসের, কংগ্রেসের ছাত্র পরিষদ করা একজনকে তোমাকে মুখ্যমন্ত্রী করতে হলো,
বিজেপি কোথায়? এটা কি কোথাও গিয়ে কংগ্রেসেরও ব্যর্থতা নয় কি, এমন ভালো ভালো নেতৃত্ব তাদেরকে ধরে রাখতে পারলো না? আমার বাড়িতে যখন মেয়েটা দেখবেন, খাবো না আজকে, এটা খাবো, পিজা খাবো, হোমওয়ার্ক করবো না, সবসময় বাবা মার ব্যর্থতা হয় না। সঠিক পথটা কঠিন হয়, সতের রাস্তাটা আর ঠিক রাস্তাটা একটু কষ্ট হয়, শক্ত হয়। দেখবেন বাড়ির ছেলে মেয়েরা বেয়াদবরা মানতে চায় না। হ্যাঁ, বলে যে পরিবারের শিক্ষাটাই আসল। পরিবারের শিক্ষা যোগ্যতাতেই করে কর্মে খাচ্ছে। যদি সত্যি সত্যি ওই আরএসএস এর প্রোডাক্ট হতো, ও ওখানে বসতো না। পরিবারের শিক্ষাটা ছিল বলে, ব্যাকগ্রাউন্ডটা ছিল বলে আজকে এই জায়গায় আছে। পরিবারটাই আসল, ঠিক বলেছে। কোন পরিবারের সন্তান দেখতে হবে। আগামী দিনে আমরা দেখবো একদম এই যে একটা বিরোধী শূন্য এক প্রকার পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, তা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তো এই পরিস্থিতিতে কংগ্রেস কতটা ঘুরে দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ আসেন কিনা, এবং বিরোধী হিসেবে লড়াইটা, কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে আজও চর্চায় থাকেন। আঞ্চলিক দল, হ্যাঁ, আঞ্চলিক দল, একেবারেই আঞ্চলিক দল। যুদ্ধটা রাজায় রাজায় হয়, যুদ্ধটা কংগ্রেস আর বিজেপিতেই হবে। সেখানে কারোর জন্য কংগ্রেস থেমে থাকেনি কোনোদিন, থাকবেও না। আমরা রয়েছি ময়দানে, আমরা আছি, আগামী দিন আমাদের। একদমই আমরা দেখবো যে কি হয়। অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য।